নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। হোটেলে ফ্রিজের পচা মাছ, ঠান্ডা পানীয় বোতলে নেই মেয়াদের নির্দিষ্ট তারিখ। খাবারের হোটেলে অভিযান স্যানিটারি ইন্সপেক্টরের। আন্তঃরাজ্য আলু রপ্তানিতে বাধা প্রশাসনের, ক্ষোভ উগরে বৃষ্টিকে উপেক্ষা করে ফের রাস্তায় আলু ফেলে বিক্ষোভ কৃষকদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। হোটেলের ফ্রিজে পচা মাছ, ঠান্ডা পানীয়র বোতলে নেই মেয়াদের নির্দিষ্ট তারিখ। বাজেয়াপ্ত করা হলো ঠান্ডা পানীয়। একই সঙ্গে ফ্রিজ থেকে উদ্ধার হওয়া পচা মাছ বাজেয়াপ্ত করে নিয়ে গেলেন আধিকারিকরা। শনিবার ধূপগুড়ি শহরের থানা রোড এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে খাবারের হোটেলে আচমকাই অভিযান চালায় ধূপগুড়ি পুরসভার স্যানিটারি ডিপার্টমেন্ট ইন্সপেক্টর অঞ্জন রায় সহ পুরকর্মীরা। এদিন কয়েকটি হোটেলে রান্নাঘর থেকে শুরু করে খাবার জায়গা, এমনকি খাবারের গুণগত মান সবকিছুই খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানে গিয়ে তাদের নজরে আসে একটি দোকানে বিক্রি করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়। সেটিকে বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি দোকানদারকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবিলম্বে ওই কোম্পানির ডিস্ট্রিবিউটরকে পুরসভা দেখা করার নির্দেশ দিয়েছে। এরপরে একটি হোটেলের রান্নাঘরে ঢুকে রীতিমতো চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। হোটেলের ফ্রিজ খুলতেই বেরিয়ে এলো কয়েকদিনের বাসি মাছ। সেই মাছ বাজেয়াপ্ত করে নিয়ে যায় আধিকারিকরা। কেন এতদিনের বাসি মাছ ফ্রিজে? হোটেল মালিককে এই দেখে রীতিমতো ধমকে দিলেন আধিকারিকরা। তবে একাধিকবার অভিযান চালালেও কেন এক শ্রেণীর ব্যবসায়ী এখনো সতর্ক হচ্ছে না, সে নিয়ে উঠছে বড় প্রশ্ন। আজকে মূলত আমরা ফুড বিজনেস যারা অপারেটর আছে, খাদ্য ব্যবসায়ীগণ, সেখানে হোটেল, মূলত মিষ্টির দোকান, এগুলোকে আমরা টার্গেট করছি। কি পাওয়া গেল? আমরা তো হোটেলে এসে আমরা এখানে যা দেখলাম, একটা রেপুটেড হোটেল, সেখানে আমরা দেখতে পেলাম যে ফ্রিজ খুলেই কিছু বাসি পচা মাছ, সেগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি। আর কোথায় কোথায় কী কী পেলেন? ওয়েদার তো ভীষণই খারাপ, আমরা জাস্ট বেরিয়েছি, এখনও সেইভাবে অন্যান্য দিকগুলো যাওয়া হয়নি। আমরা রাস্তায় আরেকটা এমনি দোকান পেয়েছিলাম আর কি, সেখানে আমরা কিছু সফট ড্রিঙ্কস সিজ করেছি। এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? সব এর বিরুদ্ধে যা আইনানুগ আছে, ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অ্যাক্টস অ্যান্ড রুল অনুযায়ী। জট কেটে যাওয়ায় অনেকটাই কমে গিয়েছে আলুর দাম। তবে এবার রাস্তায় আলু ফেলে দফায় দফায় বিক্ষোভে সামিল হলেন চাষিরা। আন্তঃরাজ্য আলু রপ্তানিতে বাধা দিয়েছে প্রশাসন। অন্য রাজ্যে আলু রপ্তানি না করলে মহা সমস্যায় পড়বেন চাষিরা। এই অভিযোগ তুলে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন কৃষকরা। দুপুর থেকেই ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে জড়ো হয়ে ধূপগুড়ির চৌপথি এলাকায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অবরুদ্ধ হয়ে যায় 48 নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। অবরোধ সরাতে পুলিশ এবং কৃষকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এরপরে ধূপগুড়ির মায়ের থানের সামনে বস্তা থেকে আলু ছুঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। পুলিশের সঙ্গে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। বিক্ষোভকারী কৃষকদের দাবি, ভিন রাজ্যে যেতেই দেওয়া হচ্ছে না আলু, তা আটকে দিচ্ছে পুলিশ। কৃষকদের থেকে আলু কিনছেন না পাইকারিরা, তাই ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আলুর রপ্তানির অনুমতি না দিলে জোরালো প্রতিবাদ গড়ে তুলবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে পুলিশ এবং কৃষকদের এই ধস্তাধস্তিতে একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলে খবর, যদিও পরে মহকুমা শাসকের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আজকে অবরোধ বিক্ষোভ আপনাদের? আমাদের বর্ডার আটকে দিচ্ছে, চাষিদের কাছ থেকে আলু কিনতেছে না ব্যবসায়ীরা, যার জন্য আমাদের এই কর্মসূচি, এই অবরোধ। মানে কি কারণে আলু কিনছে না, মানে কি সমস্যা? বর্ডার বন্ধ করে দিছে, ব্যবসায়ী আলু কিনতেছে না। কারা বর্ডার বন্ধ করলো? পাশের মধ্যে 50,000 60,000 টাকা লাগতেছে, এই জন্য ব্যবসা আলু কিনতেছে না। মানে কারা বর্ডার বন্ধ করলো? প্রশাসন, রাজ্য সরকার। মানে কি কারণে? আলুর দাম নিয়ে কি সমস্যা? এখন আলুর দাম বাড়ছে জন্য বর্ডার বন্ধ করে। যখন 3 টাকা গেছিল তখন সরকার কোথায় ছিল? তখন খরিদ করতে পারে নাই, তখন চাষিদেরকে 12 টাকা 13 টাকা যে আলু কিনতো, তার না বোঝা যায় যদি না সরকার কাছে আলু খরিদ করছে 12 টাকা। আজকে কি করলেন আপনারা? আমরা পদত্যাগ করলাম।
কি দাবি আপনাদের? হ্যাঁ, আপনাদের কি দাবি? আমাদের দাবি অবিলম্বে বর্ডার খুলতে হবে, আমাদের কৃষকের কাছ থেকে আলু কিনতে হবে ব্যবসায়ীদের, আমাদের ন্যায্য মূল্য পাই, নাহলে সরকার আমাদের আলু খরিদ করবে, এটাই আমাদের দাবি। এখন দাম কি চলছে আলু? এখন আলু 1,70,000। সমস্যা আমাদের সমস্যা হচ্ছে ভিন রাজ্যে সরকার আলু দিতে দিচ্ছে না, বর্ডারে পুলিশের জুলুমবাজি, সেখানে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে? আজকে আমাদের পশ্চিমবাংলায় যত আলু আছে, চাষির কাছে যত আলু আছে, স্টোরে হিমঘরে যত আলু মজুদ আছে, সেই আলুটা যদি ভিন রাজ্যে না যায় তাহলে কৃষকরা কোনো আলুর মূল্য পাবে না। কারণ আলুটা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আমরা কোনো দামে বেচতে পারবো না, যার কারণে আজকে চাষিদের এই আন্দোলন, এই অবস্থান বিক্ষোভ। মূলত কি দাবি আপনাদের? মূলত দাবি হচ্ছে ন্যায্য মূল্য দিতে হবে এবং ভিন রাজ্যে আলু যেতে দিতে হবে। সেখানে বর্ডারে পুলিশের কোনো জুলুমবাজি চলবে না, সরকারের কোনো জুলুমবাজি চলবে না। কতক্ষণ চলবে আমাদের মূল দাবি। কতক্ষণ চলবে এই অবরোধ? আমরা যদি প্রশাসন আমাদের কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। সাম্প্রতিককালে জলপাইগুড়ি শহরের দিনবাজারে শুট আউটের ঘটনা শহরের বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি এবং নিরাপত্তাহীনতার বাতাবরণ তৈরি করেছে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি পুরো এলাকায় চুরির ঘটনা বাড়ছে। শনিবার এমনই বেশ কিছু বিষয় উল্লেখ করে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানালেন পুর প্রতিনিধিরা। এদিন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য আধিকারিকরা পুলিশ সুপার অফিসে উপস্থিত হয়ে সুপার খণ্ডবাহালে উমেশ গণপতের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর চেয়ারপারসন জানান, শহরের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে দিনবাজারের ডাকাতি, টোটো অভিযান, এছাড়াও সরকারি জমি দখল, ফুটপাত অভিযান, হকার ভেন্ডারও রয়েছে। অন্যদিকে ভাইস চেয়ারম্যান কি বললেন শোনা যাক। কিন্তু জলপাইগুড়ি শহর আপনারা জানেন যে খুব শান্তিপূর্ণ শহর। কিছুদিন আগে একটা দিনবাজারে একটা ফায়ারিং হয়েছে, হ্যাঁ, শুট আউট হয়েছিল। সেখানে আমরা সেটাই এসপি সাহেবকে বললাম, এই শহরের যে আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি সেটার কথা মাথায় রেখে আমাদের তাদেরকে অবিলম্বে যদি গ্রেপ্তার করা যায়, এবং তারা বললেন যে তারা অত্যন্ত প্রচেষ্টা চালাচ্ছেন এবং পুলিশ সেদিন প্রায় ধরেও ফেলেছিল। কদমতলাতে 3 নম্বর ঘুমটির সামনে একটা বিল্ডিংয়ের নিচে আচমকা কিছু দুষ্কৃতী অ্যাটাক করেছিল, এবং এর পিছনে কেন আমরা আজকে এসপি সাহেবের সাথে ডিটেলস আলোচনা করলাম। আমাদের পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, পুলিশ অসাধারণ কাজ করছে, কিন্তু আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ড্রাগস একটা বড় কারণ, এবং এই যে কিছু ইয়াং জেনারেশনের মধ্যে বিএস বিক্রি হচ্ছে, ব্রাউন সুগার তারা খাচ্ছে, কেউ বিক্রি করছেন, কেউ গাঁজা বিক্রি করছেন, কেউ ট্যাবলেট, কাপ সিরাপ, এগুলো নিয়ে আমরা একটা 7 তারিখ আমরা জলপাইগুড়ি পৌরসভা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, জেলা প্রশাসনকে সাথে নিয়ে একটা ড্রাগ বিরোধী সচেতনতা র্যালি করব। আমরা 6 তারিখ আমরা একটা ড্রাইভ দিচ্ছি 6 আগস্ট, যে এই যে বিভিন্ন রাস্তায় ডালা নিয়ে বসে পড়া, যারা আগে যাদের কোনো অস্তিত্ব ছিল না, যেমন আমরা অ্যাপের মাধ্যমে আমরা সার্ভে করে হকার চিহ্নিতকরণ করছি, আমরা যেমন বিভিন্ন জায়গায় হকার জোন করার চেষ্টা করছি, আমরা যেমন ধাপে ধাপে পার্কিং জোন করার চেষ্টা করছি, ঠিক তেমনভাবে এই যে ডালা নিয়ে বসে পড়া বা কোনো দোকানদার ফুটপাতের সামনে ডালা বসিয়ে দিয়ে ভাড়া কালেক্ট করা, এটা 6 তারিখ থেকে আমরা একটা ড্রাইভ শুরু করব, এবং যেটা কন্টিনিউয়াস ড্রাইভ হবে। এই এনক্রোচমেন্ট এটা আমরা হতে দেবো না। আর যারা প্রকৃত হকার তাদেরকে তারা যাতে ব্যবসা করতে পারে, এবং তাদেরকে কী করে হকার্স কর্নার, হকার জোন করে তাদের সুবন্দোবস্ত করা যায়, সেটা আমাদের লক্ষ্য। টোটো নিয়ে আমরা একটা মিটিং করব 7 তারিখেই, 7ই আগস্টই টোটো নিয়ে মিটিং করব। দেখুন, ট্রেড লাইসেন্স জরুরি যে কোনো দোকান করার জন্য, ড্রাগ লাইসেন্স জরুরি যে কোনো দোকান করার জন্য, কিন্তু আই কার্ডের লাইসেন্স জরুরি টোটো চালানোর জন্য। এবার সেই ক্ষেত্রে যেই টোটোগুলো দেখবেন যে অবৈধ, সেগুলো পাহাড়পুর, ময়নাগুড়ি ইতিমধ্যে তার বন্ধ করা শুরু হয়েছে। এটা আমরা আগে পুলিশ প্রশাসনকে বলেছিলাম। এখন আমাদের যেটা লক্ষ্য, যে আমরা জলপাইগুড়ি শহরে টোটোর যে সংখ্যা, যেটা আমরা প্রথমে 5000 ধরেছিলাম, তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি একদম ওভারলোডেড হয়ে যাচ্ছে, মানুষ চলাচল জায়গা থাকছে না, সেটাকে আমরা 3-3.500-এর মধ্যে আমরা কনফাইন করব। এই লক্ষ্যে জলপাইগুড়ি পৌরসভা যেমন গতকাল রাত্রে নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বা সান্ধ্যকালীন বলুন বা নৈশকালীন বলুন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করে একটা নতুন রিব্র্যান্ডিংয়ের কথা ভেবেছে। আর আজকে জলপাইগুড়ি পৌরসভার নিজে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে, তৃতীয় সরকার হিসাবে, আমরা শহরের মানুষকে উন্নততম পরিষেবা, সুস্থভাবে চলাচল করার অধিকার, এবং একই সাথে আমরা তাদেরকে যাতে সুন্দরভাবে মানুষের জীবনযাপন করতে পারে, সেই অধিকারকে সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি আরও জানা গিয়েছে, পুরসভা এবং পুলিশ প্রশাসনের একসঙ্গে ড্রাগ বিরোধী একটি সচেতনতা র্যালি বের করা হবে।
শহরের মানুষ যাতে উন্নত পরিষেবা পান তার জন্য পুরসভা বিশেষ কাজ করবে, এমন একাধিক বিষয় নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। শহরের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন দিনবাজারে ডাকাতি থেকে শুরু করে তার মধ্যে সমস্ত সরকারি জমি এনক্লোজ করা রেখে থেকে শুরু করে আমাদের টোটো থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো। ভেন্ডার্সদের নিয়ে, আমাদের হকার্সদের নিয়ে, এবং আমরা যে ফুটপাত অভিযান করব সেটা নিয়ে আমরা, তার মধ্যে বিভিন্ন বিষয় ছিল। ড্রাগস বিরোধী আমরা একটা করছি, একটা সেই র্যালি করব আমরা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সে বিষয় নিয়ে শহরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে দেখা করেছি। মরণোত্তর দেহদানের অঙ্গীকার কর্মসূচির অঙ্গ হিসাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি হয়ে গেল জলপাইগুড়িতে। শনিবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনে সদর হাসপাতালের বহির্বিভাগ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর রায়কতপাড়া ট্রাফিক মোড়ে শেষ হয় সেই র্যালি। এদিনের গুরুত্বর বিষয়ে পথনাটকের মধ্যে দিয়ে পথচারীদের সচেতন করা হলো। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর কলাকুশলীরা নাটক পরিবেশন করেন। তারপর র্যালিটি আবার বিভিন্ন পথ ঘুরে সদর হাসপাতালে এসে শেষ হয়। উল্লেখ্য, অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ এখনো কুসংস্কার আচ্ছন্ন। এদিন ফ্লেক্স ব্যানারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয় কুসংস্কারকে সরিয়ে বিজ্ঞানের পাশে থাকতে। সাধারণ মানুষের কাছে একটাই বার্তা তুলে ধরা হয়, মরণোত্তর দেহদান অথবা অঙ্গদানের অঙ্গীকার মহতি কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয় প্রত্যেককে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গাছ পড়ে বিপত্তি, পড়ে যাওয়া গাছের আঘাতে ফাটল ধরল চার্চের ভেতরে থাকা বিরল বেলজিয়াম কাঁচে। এই দিনের এই ঘটনা জলপাইগুড়ি শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে। জানা গিয়েছে, অল্প হাওয়াতেই চার্চের পিছনে থাকা একটি ডুমুর গাছ চার্চের ওপরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গাছের আঘাতে বহু পুরনো ঐতিহ্যের বেলজিয়াম কাঁচ এবং তাতে থাকা ছবিটির ওপরে চিড় ধরে যায়। চার্চের পাদ্রী ডেভিড হাঁসদা জানিয়েছেন, বর্তমানে এই দুর্মূল্য বেলজিয়াম কাঁচ তাঁরা আর কোথাও পাবেন না। আজকে আমাদের চার্চের পেছন দিকটা, যেখানে একটা বড় গাছ ছিল, ডুমুর গাছ, আর সেই গাছটি আমাদের চার্চের উপরেই পড়ে গেছে। আমরা গতকালকে দেখেছিলাম ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু গতকালকে পড়েনি, আজকের হালকা হাওয়াতেই সেটা পড়ে যায় এবং আমাদের চার্চের উপরেই পড়লো। আর সেই জায়গাটা আমাদের যে বেলজিয়াম কাচের ভেতরে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে ক্রেক এসছে। সেটা খুবই দুর্মূল্য, কারণ আজকের দিনেতে সেই বেলজিয়াম কাচ হয়তো আমরা পাবো না, আর সেটাকে সারাইও করে ওঠা যাবে না। কিন্তু আমরা চাই যাতে এটাকে আগামী দিনে সংস্কার করে রাখতে পারি। মানে কত পুরানো বেলজিয়াম কাঁচ? বেলজিয়াম কাঁচ হলো 1868 সনে আমাদের এই গির্জাটা হয়েছে। সেই সময় তা ইংরেজরা হয়তো এটাকে এনে লাগিয়েছে, আর আমাদের কর্তব্য হলো সেটাকে বাঁচিয়ে রাখা, যাতে এটা ঐতিহ্য হিসেবে, জলপাইগুড়ির ঐতিহ্য হিসেবে যেন বেঁচে থাকে, এটাই চাই আমরা। এটাকে কি আর ঠিক করা যাবে না? এটা আমরা চেষ্টা করব যতদূর, এবং স্পার্টদের এনে আমরা দেখাবো যাতে কিভাবে এটাকে আরো ভালোভাবে রাখা যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সামনেই স্বাধীনতা দিবস, তার আগে নাশকতা রুখতে তৎপর প্রশাসন। সেই কারণে বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে শুরু করা হয়েছে নাকা চেকিং। নাশকতার ছক রুখতে আমবাড়ি, গজলডোবা, তিস্তা ক্যানেল রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং। বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় এই নাকা চেকিং জারি রয়েছে। ছোট চাকার প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে কাগজপত্র। শনিবার আমবাড়ি গজলডোবা রাজ্য সড়কের নাওরাপাড়া ক্যানেল রোডে ট্রাফিক পয়েন্টের সামনে নাকা চেকিং শুরু হয় এবং ভোরের আলো থানার অন্তর্গত আমবাড়ি ফাঁড়ির পুলিশ সামিল হলো এতে। পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদেরও আটক করা হচ্ছে। অবৈধ কাপ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ। ধৃত যুবককে শনিবার আদালতে পেশ করা হয়। মেটেলি থানা সূত্রে খবর, শুক্রবার রাত্রিবেলায় ওই যুবক সহ আরো কয়েকজন মালবাজারের দিক থেকে মেটেলি বাজার এলাকায় কাপ সিরাপ নিয়ে আসছিল। সেই সময় চালসা মেটেলি রাজ্য সড়কে মেটেলি থানার পুলিশ অভিযানে নামে। ওই সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও কাপ সিরাপ সহ যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ।
রাতেই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার জন্য ধৃতকে পুলিশের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে, এমনটাই জানানো হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। তিস্তার জল নিয়ে টানাপোড়েনের শেষ নেই। যে নদী মানেই জলপাইগুড়ি শহরবাসীর কাছে প্রবাহমান আত্মা, সেই তিস্তার জলেই এবারে তৃপ্ত হবেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। শহরের 2,29,000 বাসিন্দার জলের যোগান দেবে তিস্তা। 2018 সালে শুরু হওয়া তিস্তার অমৃত প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। পুর কর্তৃপক্ষের দাবি, পুজোর আগেই শহরের 25টি ওয়ার্ডে 33,000 বাড়িতে পৌঁছে যাবে জলের সংযোগ। ডিসেম্বর মাস থেকে তিস্তা নদীর পরিশ্রুত জল পাবেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। ভূগর্ভস্থ জলস্তর নামতে থাকায় পানীয় জলের যোগান ঠিক রাখতে বিকল্প পথে হাঁটছে সরকার। তিস্তার জল বাংলাদেশকে দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্র দুই অবস্থান নিলেও তিস্তাপাড়ের জনপদ জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা পূরণে একজোট হয়েছে। তিস্তা নদীর জলকে পরিশ্রুত পানীয় জল হিসাবে জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পৌঁছে দিতে 2018 সালে রাজ্য এবং কেন্দ্রের আর্থিক সহযোগিতায় অমৃত প্রকল্পের কাজে হাত দেয় জলপাইগুড়ি পুরসভা। প্রায় 150 কোটি টাকার এই প্রকল্পে 50% অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। কেন্দ্রের অর্থের পরিমাণ 45%। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর বিবেকানন্দ পল্লী এলাকায় নদীর জল নিয়ে সেই জল বালাপাড়া ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আয়রন, আর্সেনিক এবং ব্যাকটেরিয়া মুক্ত করে শহরের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা ধাপে ধাপে এগোতে থাকে। তবে মাঝে 2 বছর করোনার কারণে প্রকল্পের কাজ থমকে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের কাজ শুরু হয়। শহরকে 5টি জোনে ভাগ করে জল সংগ্রহ সরবরাহের জন্য 5টি রিজার্ভার তৈরি হয়। শহরের অলি গলি মিলিয়ে 219 কিলোমিটার পাইপলাইন পাতার কাজ শেষ। তবে সম্প্রতি তিস্তাপাড়ের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দাদের বাধায় 1200 মিটার জলের পাইপলাইন বসানোর কাজ থমকে যায়। সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সেই সমস্যাও মিটে গিয়েছে। 1000 মিটার পাইপলাইন বসানো হয়েছে, বাকি 200 মিটার পাইপলাইন বসানোর কাজ বর্ষা থামলে শেষ হবে। পুজোর আগে বাড়ি বাড়ি তিস্তার জল প্রকল্পের লাইন পৌঁছে যাবে। প্রকল্পের কাজ শেষ করার সময় ধার্য হয়েছে 31 মার্চ। ভাইস চেয়ারম্যান আরও জানিয়েছেন, তার আগে ডিসেম্বরে ঘরে ঘরে তিস্তার পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে জলপাইগুড়ি পুরসভা। এটা হচ্ছে অমৃত প্রকল্প, যেখানে 55% টাকা রাজ্য সরকারের এবং 45% টাকা কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মধ্যে আপনাকে এখন আর মাটির নিচে জল, আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেওয়া যাবে না, কারণ জলস্তর নেমে যাচ্ছে। আগামী দিনে দক্ষিণ ভারত অলরেডি হাহাকার হয়ে গেছে, 5 লিটার জল 2000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখন সাবসারফেস ওয়াটার নেওয়া হচ্ছে, তিস্তার সাবসারফেস ওয়াটার, এবং এই জলটা আপনাকে জলাধারা ধরা হবে। সেখান থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত জল রিজার্ভারে যাবে এবং রিজার্ভার থেকে মানুষের বাড়ি বাড়ি ছাড়বে। এখন 5টা জোনে, আমরা 25টা ওয়ার্ডকে 5টা জোনে ভাগ করে আমরা যেমন রিজার্ভার তৈরি করেছি, ঠিক তেমনই আমরা এই 25টা ওয়ার্ডে 5টা জোনে ভাগ করে আমরা বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়া শুরু করে দিয়েছি। এবং আমাদের 1200 মিটার লোকাল সমস্যার জন্য 1200 মিটার ইয়েতে আপনার বিবেকানন্দ পল্লীতে আটকে ছিল কাজ, সেটা অলরেডি সব মিটে গেছে। 1000 মিটার বসানো হয়েছে, বর্ষার জন্য 200 মিটার বসানো যাচ্ছে না, কারণ মাটি খুললেই জল উঠে যাচ্ছে। আর ক্লিয়ার ওয়াটার রাইজিং ম্যান শহরের রাস্তা কেটে যেটা হবে এবং তারপর রাস্তাগুলো রেস্টোরেশন করে দেওয়া হবে, সেটার কাজও আমরা একটু বৃষ্টিটা থেমে গেলে, বর্ষাটা চলে গেলে আমরা শুরু করে দেবো। পুজোর আগে আমরা বাড়ি বাড়ি জলের কানেকশনটা করে দেবো, আর ডিসেম্বর মাসের মধ্যে আমরা জল দিয়ে দেবো। আমাদের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্যের থেকে 31শে মার্চ 2025-এর মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করার জন্য। কারণ কোভিডের জন্য যে 2 বছর আমাদের নষ্ট হয়েছে, সেই 2 বছর আমরা এক্সটেনশন পেয়েছি। ঠিক আছে, তার এই এক্সটেনশন সেটাকে আমরা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আমরা জল চালু করে দেবো, এটা শহরবাসীকে আমরা বলতে পারি। আর ইলেকশনের জন্য আমরা 3 মাস কোনো কাজ করতে পারিনি, এটাও শহরবাসী জানেন, মডেল কোড অফ কন্ডাক্ট। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল ধাপগঞ্জ এলাকায়। একটি বেসরকারি স্কুল এবং বোধনী জুনিয়র হাই স্কুলের যৌথ উদ্যোগে এই দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। খেলাটি 1-1 গোলে নির্দিষ্ট সময় শেষ হয়। এরপরে টাইব্রেকারের মাধ্যমে বোধনী জুনিয়র হাই স্কুলের 1-0 গোলে জয়ী হয়ে যায়। শেষে বিজয়ী স্কুলের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হলো। এদিন ফুটবল ম্যাচ ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
উল্লেখ্য, মোবাইল ফোন থেকে শিশুদের দূরে রাখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মাঠমুখী করতেই এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হোটেলে ফ্রিজের পচা মাছ, ঠান্ডা পানীয় বোতলে নেই মেয়াদের নির্দিষ্ট তারিখ, খাবারের হোটেলে অভিযান স্যানিটারি ইন্সপেক্টরের। আন্তঃরাজ্য আলু রপ্তানিতে বাধা প্রশাসনের, ক্ষোভ উমড়ে বৃষ্টিকে উপেক্ষা করে ফের রাস্তায় আলু ফেলে বিক্ষোভ কৃষকদের। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।